গল্পস্বল্পের আজকের আয়োজনে রয়েছে ধীরেন্দ্রলাল ধরের লেখা গোয়েন্দা গল্প এক গাছি লাঠি। রাত 12:30। শিবপুরের দিক থেকে একখানি মোটর গাড়ি দ্রুত বেগে চলেছে হাওড়া স্টেশনের দিকে। রাস্তা ফাঁকা, ছোট গাড়ি, চালক একক আরোহী। হঠাৎ একটা কুকুর কোথা থেকে এসে পড়ল গাড়ির সামনে। চালক ব্রেক কষলে পাশ কাটাবার চেষ্টা করলে, কিন্তু মেশিনের গতি অত সহজে থামল না। কুকুরটি চাপা পড়ল। চালকের হাত কেঁপে উঠল। গাড়ি গিয়ে পড়ল পথের পাশে খানার মুখে। সামনের একখানি চাকা খানার জলে প্রায় ডুবে যেতে মোটর থামল। চালক এবার গাড়ি ব্যাক করল। তারপর আবার গাড়ি ছোটালো সামনের পথে। তবে এবার আর আগের মতন বেগ রইল না। এবার অনেক আস্তে কুকুরটাকে চাপা দিয়ে চালক বেগ সংবরণ করেছিল। হাওড়া ময়দান পার হয়ে গাড়ি এসে পড়ল স্টেশনে। স্টেশন থেকে হাওড়া পুল পার হয়ে বিবেকানন্দ রোড, তারপর চিত্তরঞ্জন এভিনিউ, এবার শ্যামবাজারের পাঁচমাথার মোড়, তারপর টালার পুল পার হয়ে দমদমের পথ। সহসা হেডলাইটের আলো পড়ল আর তার সঙ্গে হর্ন বাজল। পাশে এসে পড়ল পুলিশের মোবাইল ভ্যান। ভ্যান থেকে হর্ন বাজিয়ে থামার সংকেত করতে চালক মোটর থামালো। ভ্যান থেকে একজন সাব ইন্সপেক্টর নামল, সঙ্গে দুজন পুলিশ। সাব ইন্সপেক্টর বলল, আপনার ড্রাইভিং লাইসেন্সটা একবার দেখাবেন? চালক পকেট থেকে লাইসেন্স বের করে দিল। লাইসেন্সটার উপর চোখ বুলিয়ে নিয়ে সাব ইন্সপেক্টর বললেন, আপনারই নাম বীরেন বসু? হ্যাঁ। এখন কোথা থেকে আসছেন? শিবপুরের দিক থেকে। পথে কাউকে চাপা দিয়েছেন? কালীবাবুর বাজারের কাছে একটা কুকুর চাপা পড়েছে। কুকুর না মানুষ? কুকুর। ঠিক আছে, আপনি একবার থানায় চলুন। এখন থানায় যাব? হ্যাঁ। আপনার পিছনের মাড গার্ডে রক্তের দাগ রয়েছে। আমি আপনাকে ছেড়ে দিতে পারি না। কাল সকাল 8:30 থেকে ডিউটি। ভেবেছিলাম বাড়ি গিয়ে ঘন্টা 2-3 একটু ঘুমিয়ে নেব, তার হলো না দেখছি। দারোগা সে কথায় কান দিল না। মোটরে উঠে বলল, চলুন। বীরেন থানার দিকে মোটর চালালো। পিছনে পুলিশের ভ্যান আসতে লাগলো। দারোগার রিপোর্ট শুনে থানার ইন্সপেক্টর টর্চ নিয়ে বেরিয়ে এলেন। মোটরের পিছনে আলো ফেলে বললেন, এই যে অনেক রক্ত। একটা কুকুরের কি এত রক্ত হবে? আমার তো মনে হয় কোনো মানুষ চাপা গেছে। দারোগা বলল, আমারও সেই সন্দেহ হয়। বীরেন এবার বলল, আমার কথা আপনারা বিশ্বাস করছেন না। এই রাতে পথে চাপা দেবার মতন মানুষ আছে? দারোগা বলল, ফুটপাতে কত লোক শুয়ে থাকে, আপনি হয়তো তাদের উপরেই গাড়ি চড়িয়ে দিয়েছেন। বেশ তো, আমার লাইসেন্স রেখে আমায় ছেড়ে দিন। আমি বাড়ি গিয়ে একটু ঘুমাই গে। আপনিও আপনার মোটর গাড়ি, কোনোটাকে আমরা এখন ছাড়ব না। কাল তদন্ত হওয়ার পর আপনার মুক্তি। বীরেন হতাশভাবে একখানি চেয়ারে বসে পড়ল। বলে উঠল, এ আপনাদের জুলুম। ইন্সপেক্টর হেসে বললেন, পুলিশের জুলুম নতুন কথা কিছু নয়। আমরা ঠিক পথে চলতে গেলেই আপনারা বলবেন জুলুম হচ্ছে। যাক, পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ুন। গদিওয়ালা সোফা আছে, কোনো কষ্ট হবে না। ইন্সপেক্টর বীরেনকে পাশের ঘর দেখিয়ে দিল। দেওয়ালের পাশেই একখানি বড় সোফা ছিল। বীরেন আধশোয়া হয়ে তার উপর বসে পড়ল। শরীর বড় ক্লান্ত। তার উপর পুলিশের এই উৎপাতে সে একেবারে অবসন্ন হয়ে পড়ল। কিছু ভাববার মতন ছিল না। সামনের সাদা দেওয়ালের পানে তাকিয়ে থাকতে থাকতে কোনো এক সময় বীরেন চোখ বুঝল। সকাল 7টায় ইন্সপেক্টর শিবপুর থানায় টেলিফোন করলেন, কাল রাত্রে আপনাদের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শিবপুর থেকে প্রশ্ন হলো, কেন বলুন তো? আমরা একখানি মোটর ধরেছি, তার গায়ে রক্তের দাগ রয়েছে। মোটরখানি শিবপুর থেকে আসছিল। আরোহীর পরিচয় কি? বীরেন বসু, দমদমের এক কারখানার ম্যানেজার। বলছেন পথে একটা কুকুর চাপা পড়েছে, এ তারই রক্ত। সত্যি কথা বলেনি। আমার এলাকায় এক রিটায়ার্ড জজ সাহেবকে আজ ভোর থেকে পাওয়া যাচ্ছে না। এখান থেকে লোক গেছে এনকোয়ারি করতে। তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখনই লোকটিকে ছাড়বেন না।
আমি ঘন্টা দুয়েকের মধ্যেই আপনাকে খবর দেব। বীরেন অনেক আগেই উঠে বসেছিল। ইন্সপেক্টর বললেন, আপনাকে ছাড়া চলবে না। শিবপুরে টেলিফোন করলাম, ঘন্টা দুয়েকের মধ্যেই তাদের রিপোর্ট পাব। বীরেন বলল, 2 ঘন্টা বসে থাকতে হবে? তা একটু বসতে হবে, বসে বসে কাগজ পড়ুন না। ইন্সপেক্টর খবরের কাগজখানি এগিয়ে দিলেন। বীরেন কাগজ পড়বে কি, তার মন তখন তিক্ত হয়ে উঠেছে। শিবপুরের শেষ দিকে বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে পথ যেখানে শালিমারের দিকে ছুটছে, সেখানে একখানি সুদৃশ্য বাগান বাড়ির মধ্যে সেদিন সকাল থেকেই পুলিশের তদন্ত শুরু হয়েছে। বাড়ির মালিক অবসরপ্রাপ্ত জজ শম্ভুনাথ মিত্র। আজ ভোর থেকে তাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। সকালে কোন দিন তিনি বাড়ি থেকে বেরোন না। ছাদে পায়চারি করেন, ভোরবেলা ছাদে গিয়ে ওঠেন, চা হলে ভৃত্য জগা ছাদে গিয়ে চা বিস্কুট দিয়ে আসে। ছাদে বসে বসেই তিনি খান, তারপর কাপ ডিশ হাতে নিয়ে নিচে নেমে আসেন ও খবরের কাগজ পড়তে বসেন। আজ জগা চা নিয়ে ছাদে উঠে দেখে শম্ভুনাথ নেই। কোথায় গেলেন? ঘরেও কর্তাকে দেখা গেল না, ডেকেও সাড়া মিলল না। তখন পুলিশে খবর দেওয়া হলো। ইন্সপেক্টর উমাপতি বাবু একজন সার্জেন্টকে নিয়ে সরেজমিনে তদন্ত করতে এলেন। প্রতিদিন সন্ধ্যায় শম্ভুবাবুর ঘরে একটা মজলিস বসে, ক্রসওয়ার্ড পাজেলের আসর। আসরে 2টি লোক নিয়মিত আসেন, রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট উপেন মল্লিক আর প্রাক্তন অধ্যাপক সুরেন দে। 8:30 অবধি এই শব্দ সন্ধানের খেলা চলে। ছুটির দিনে এই আসরে আরও 2টি লোকের আগমন হয়। একজন শম্ভুবাবুর ভাগ্নে বীরেন বসু, আরেকজন এখানকার ডেভেলপমেন্ট অফিসার নলিনী সেন। সেদিন মজলিস ভাঙে একটু বেশি রাতে। মাঝে মাঝে এক দিন ভোজের ব্যবস্থা থাকে, সেদিন রাত 11টার আগে আর কেউ বেরোতে পারে না। কাল রাতে ভোজের ব্যাপার ছিল। বীরেনের পদোন্নতি হয়েছে, তাই শম্ভুবাবু সবাইকে খাইয়ে দিয়েছেন। রাত 11টার আগেই আহার পর্ব শেষ হয়েছিল, কিন্তু তখন এক পশলায় ঘন বৃষ্টি হওয়ায় কেউ আর যেতে পারেনি। বৃষ্টি না থামা অবধি অপেক্ষা করতে হয়। সবার শেষে যখন বিদায় নেয় বীরেন, তখন রাত প্রায় 12টা বাজে। বাড়ির তখন সবাই শুয়ে পড়েছে। শম্ভুবাবু কখন উপরে শোবার ঘরে উঠে গেছেন তা কেউ জানে না। তারপর আজ সকাল থেকে তার আর দেখা নেই। উমাপতি শোবার ঘর দেখলেন, বিছানায় রাতে কেউ শুয়েছে বলে মনে হলো না। বললেন, রাতে এই বিছানায় কেউ শোয়নি। সার্জেন্ট নিবারণ ওঝা বললেন, দেখে তো তাই মনে হয়। উমাপতি বৈঠকখানা ঘর দেখলেন, টেবিল চেয়ার বুককেস সাজানো, কোনো রকম হুটোপাটি মারামারির কোনো নিদর্শন কোথাও নেই। চাকরকে ডেকে বললেন, কোনো জিনিসে কেউ হাত দাওনি, যেমন ছিল তেমনই আছে তো? জগা বলল, সব ঠিক আছে, আপনাদের খবর দিয়ে আমরা আর কোনো কিছুতেই হাত দিইনি, গিন্নিমা নিষেধ করে দিয়েছেন। উমাপতি বললেন, এ যেন সহজভাবে বাড়ি থেকে চলে যাওয়া বলে মনে হয়। গিন্নিমায়ের সঙ্গে কর্তাবাবুর কোনো ঝগড়া বিবাদ হয়েছিল? জগা বলল, 20 বছর আছি বাবু, কোনো দিন কোনো চড়া কথা শুনিনি। কর্তামশায়ের কোনো গুরু আছেন? না বাবু, কখনো তো কাউকে দেখিনি। সাধু সন্ন্যাসী বাড়িতে যাওয়া আসা করে? না বাবু। এ তো এক সমস্যা হলো নিবারণ, মানুষটা তাহলে গেল কোথায়? সার্জেন্ট শুধু মাথাটা দোলালো। উমাপতি এবার টেবিলের ড্রয়ার ও আলমারি দেখলেন। টাকা পয়সা, হাত ঘড়ি, সোনার বোতাম সবই যথাস্থানে আছে। বললেন, না, ও কোনো চুরি ডাকাতে খুনের ব্যাপার নয়। শম্ভুবাবু স্বেচ্ছায় গৃহত্যাগ করেছেন, তবে কোথায় গেছেন, কেন গেছেন সেইটাই পরে জানা যাবে। তবে মানিব্যাগ যখন রয়েছে তখন দূরে কোথাও যাননি, এ কথা বলা চলে। বারান্দায় এক পাশে শম্ভুবাবুর স্ত্রী একখানি চেয়ারে গুম হয়ে বসেছিলেন। জগার মুখ থেকে ইন্সপেক্টরের অভিমত শুনে তিনি বললেন, কোনো দিন তিনি বাড়ির বাইরে যাননি, সেই জন্যই আমাদের ভয়। তাছাড়া বারান্দার উপর রক্তের দাগ রয়েছে, সেটা কি ওরা দেখেছেন? উমাপতি বাবু এবার সচকিত হলেন, বারান্দায় বেরিয়ে এলেন। বারান্দার শেষে একটি ধাপ নেমে লাল কাঁকড়ের পথ।
জগা দেখিয়ে দিল সেই ধাপের এক পাশে কয়েক ফোঁটা রক্ত কালো হয়ে জমে আছে, তার নিচেই কাকর। যেখানে রক্তের দাগ চোখে পড়া সহজ নয়, উমাপতিবাবু এক ফোঁটা রক্ত ছুরি দিয়ে চেঁচে তুললেন, হাতের তালুতে রেখে জল দিয়ে ভেজালেন। লাল রক্ত স্পষ্ট হলো। বললেন, হ্যাঁ, এটা রক্তের ফোঁটা। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে কাকরের পথ পার হয়ে উমাপতিবাবু ফটকের সামনে গিয়ে দাঁড়ালেন। ভিজে মাটিতে মোটরের চাকার দাগ রয়েছে, আর রয়েছে পেট্রোল পড়ায় খানিক কালো জায়গা। উমাপতি জিজ্ঞাসা করলেন, কাল এখানে কখানা মোটর এসেছিল? দুখানা, জগা উত্তর দিল। একখানা দাদাবাবুর আর একখানা নলিনী বাবুর। মোটর দুখানি তো তোমাদের সামনে দিয়ে যায়, তারপরে তো শম্ভুবাবু শুতে যান। আগে হ্যাঁ, তাহলে পরে আরেকখানা মোটরও এসেছিল, তাতেই শম্ভুবাবু গেছেন। এখন সেটা কার মোটর, কি ব্যবস্থা হয়েছিল জানতে হবে। সেইটা জানতে পারলেই মামলা মিটে গেল। উমাপতিবাবু এবার বাড়ির বারান্দায় একখানি চেয়ার টেনে বসলেন। বললেন, আহত লোকটিকে মোটরে তুলে নিয়ে গেছে, কিন্তু কারা এবং কেন? সার্জেন্ট বলল, কাল যারা এখানে এসেছিল তাদের সঙ্গে একবার কথা বললে ভালো হয়। তাদের ঠিকানাগুলি টুকে নিলেন। উপেনবাবু ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। উমাপতিবাবু ভিতরে এসে ঢুকলেন। সঙ্গে পুলিশ সার্জেন্ট দেখে উপেনবাবু বললেন, কে, কি দরকার? আমি পুলিশ থেকে আসছি। আজ সকালে শম্ভুনাথ মিত্রকে বাড়িতে পাওয়া যাচ্ছে না, সেই সম্পর্কে আমি আপনার কাছ থেকে দু এক কথা জানতে চাই। শম্ভুবাবুকে পাওয়া যাচ্ছে না? উপেনবাবু তাকিয়ে রইলেন ইন্সপেক্টরের মুখের পানে। উমাপতি বললেন, কাল রাতে আপনারা কখন শম্ভুবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসেন? রাত তখন 11:30 হবে। আপনি একা আসেন? না, নলিনী বাবু আমাদের দুজনকে বাড়ি পৌঁছে দেন। বীরেনবাবুকে আপনাদের সঙ্গে বেরিয়েছিলেন? না, বীরেন ভিতরে গিয়েছিল ওর মামিমার সঙ্গে কথা বলতে। বীরেনবাবুরও গাড়ি ছিল? হ্যাঁ, ও তো অফিস থেকেই গাড়ি পেয়েছে। শম্ভুবাবুর বাড়ি আপনি কতদিন যাতায়াত করছেন? 10 বছর। কারোর সঙ্গে শম্ভুবাবুর কোনো শত্রুতা আছে বলে আপনি জানেন? তেমন তো কখনো শুনিনি তার মুখে। লোকের সঙ্গে বিবাদ কি শত্রুতা রাখার মতন মানুষও নন তিনি। শম্ভুবাবুকে সরিয়ে দেওয়ায় কারও কোনো স্বার্থসিদ্ধি হয়েছে বলে আপনি মনে করেন? ওর সঙ্গে বৈষয়িক কথা কখনো আমার হয়নি। দিনের পর দিন শুধু ক্রসওয়ার্ড পাজেলের সলিউশন নিয়েই সময় কেটেছে। সুরেনবাবুর বাড়ির মুখেই উমাপতির সঙ্গে সুরেনবাবুর দেখা। বৃদ্ধ অধ্যাপক লাঠি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন। উমাপতি বললেন, আমি থানা থেকে আসছি। সুরেনবাবু থমকে দাঁড়ালেন, তারপর বললেন, আমাকে কি থানায় যেতে হবে? উমাপতি বললেন, শম্ভুবাবুর খবর তাহলে আপনি শুনেছেন? বাজার থেকে ফেরার পথে শুনলাম, তাই বেরিয়েছে ওখানে যাব বলে। বাজার থেকে ফেরার পথে শুনলাম, তাই বেরিয়েছে ওখানে যাব বলে। আমি ওই বাড়ি থেকেই আসছি, আপনার কাছ থেকে দু একটা কথা জানতে চাই। বলুন বলুন। উমাপতিবাবু যে প্রশ্নগুলি করেছিলেন উপেনবাবুকে, সেইগুলিই বললেন সুরেনবাবুকে। উত্তরও পেলেন সেই একই রকম। এবার নলিনী সেনের সন্ধানে গেলেন। নলিনী বাবু সকালেই জিপ নিয়ে বেরিয়েছেন, এখনও ফিরেননি। কখন ফিরবেন ঠিক নেই। বীরেন বসুর ঠিকানা তো দমদম, একবার যাওয়া আসা করলে তো একটা বেলা যাবে। যাবার আগে থানায় একটা রিপোর্ট দিয়ে যাওয়া ভালো। উমাপতি থানায় এলেন। থানায় এসেই শুনলেন শ্যামবাজারের থানা থেকে ফোন এসেছিল, কাল শিবপুর অঞ্চলে কোনো এক অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা জানতে চায়। উমাপতিবাবু লাফিয়ে উঠলেন। তখনই ফোন করলেন শ্যামবাজারে। রক্তের দাগ লাগা মোটর গাড়ি ও বীরেন বসু সেই থানায় আটক আছে শুনে বললেন, আমি এখনই যাচ্ছি। রিপোর্টার লেখা হলো না। উমাপতি মোটর নিয়ে ছুটলেন শ্যামবাজার। শ্যামবাজার থানায় বীরেন তখনও ছিল। তাকে গ্রেপ্তার করার ব্যাপারটা মোটামুটি জেনে নিয়ে উমাপতিবাবু তাকে জেরা করতে বসলেন। আপনার গাড়িতে যে রক্তের দাগ দেখা যায় সে রক্ত কার? বারবার তো বলছি, কুকুরের রক্ত। একটা কুকুর চাপা গেছে। যদি বলি কুকুর নয় মানুষ, তাহলে তো আজ সকালেই জানতে পারতেন।
পথে মানুষটা পড়ে থাকবে কেন? তাকে আপনি সরিয়ে দিয়েছেন। একটা মানুষকে আমি সরিয়ে দিয়েছি? আপনি কি বলছেন? ঠিক কথাই বলছি। আপনার মামাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। বীরেন কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইল উমাপতির মুখের পানে। উমাপতি এবার জোর গলায় বললেন, আপনার মামাকে কোথায় সরিয়েছেন সেই কথাই আমি আপনার মুখ থেকে শুনতে চাই। বীরেন বলল, আমি কিছুই বুঝতে পারছি না। এখন কিছুই বুঝবেন না, আসামির কাঠগড়ায় উঠলেই সব বুঝবেন। আমরা ম্যাজিস্ট্রেটকে সব বুঝিয়ে দেব। বীরেনের বিহ্বলতা তখনও কাটেনি। সে সহসা কোনো কথা বলতে পারে না। উমাপতি কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, ভাববেন না যে চুপ করে থাকলেই রেহাই পাবেন। আমরা ঠিক ডেড বডি বার করব, তারপর আপনার যথাবিহিত ব্যবস্থা হবে। পুলিশকে এত বোকা বলে ভাববেন না, ভালো মানুষ অনেক দেখেছি। উমাপতি উঠে পড়লেন। পুলিশ বীরেনকে নিয়ে গেল হাজত ঘরে। নলিনী সেন থানায় এসে উমাপতির সঙ্গে দেখা করলেন। বললেন, আপনি আমার খোঁজ করেছিলেন বলে শুনলাম, তাই নিজে এসেছি। উমাপতি বললেন, শম্ভুবাবুর ব্যাপারটা সম্বন্ধে আপনার সঙ্গে কথা বলতে চাই। সে আমি আন্দাজ করেছি। কাল রাতে শম্ভুবাবুর বাড়িতে আপনি ছিলেন, সেখান থেকে বাড়ি ফেরা অবধি সব ঘটনা আপনি বিবৃত করুন। নলিনীবাবু ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে কথা শুরু করলেন। যা বললেন তা উমাপতিবাবু ইতিপূর্বে উপেন মল্লিক ও সুরেনদের কাছে শুনছেন, নতুন কথা কিছু বললেন না। উমাপতি প্রশ্ন করলেন, বীরেনের সঙ্গে তার মামার সম্পর্ক কেমন ছিল? নলিনী বললেন, কোনো অসঙ্গতি তো চোখে পড়েনি। বীরেনের তো বাবা মা নেই, শম্ভুবাবুই তো তাকে মানুষ করেন, বিলেত পাঠিয়ে ইঞ্জিনিয়ার করে আনেন। আগে তো বীরেন ওই বাড়িতেই থাকতো বলে শুনেছি, এখন কারখানা দূরে হওয়ায় দমদমের কোয়ার্টার্সে চলে গেছে। প্রতি রবিবারে বীরেন ওইখানে আসে, খাওয়া দাওয়া করে যায়। কাল রবিবারও গেছে। আপনি কি কাল বীরেনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছেন? আমি তো আগেই বেরিয়ে আসি, কিন্তু আপনি তো তখন বাড়ি যাননি। উপেনবাবু ও সুরেনবাবুকে ছাড়তে পথে আপনার সময় লেগেছে। তখন বীরেনের মোটর আপনাদের সামনে দিয়ে চলে যাওয়া তো সম্ভব। তা বলতে পারেন, তবে তেমন কিছু আমাদের চোখে পড়েনি। তাকে যেতে হলে তো আপনার বাড়ির সামনে দিয়ে যেতে হবে। হয়তো আমি যখন সুরেনবাবুকে ছাড়তে গেছি তখন সে চলে গেছে। সুরেনবাবুর বাড়ির উল্টো দিকে। আপনি কি বীরেনকে সন্দেহ করছেন? হ্যাঁ, তার মোটরে রক্তের দাগ। এ তো বিশ্বাস করাই যায় না। সে বলেছে পথে একটা কুকুরকে চাপা দিয়েছে, এ তারই রক্ত। সত্যি হতে পারে। পুলিশকে কি আপনি এতই বোকা মনে করেন? সে যাই হোক, একটা কিছু বললেই আমরা বুঝব। নলিনী সে কথার কোনো জবাব দিলেন না, চুপ করে সিগারেট টানতে লাগলেন। বীরেন খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল। উমাপতিবাবুর কথা শুনে তার মন চঞ্চল হয়ে উঠেছিল। এমন আকস্মিক দুর্ঘটনার সংবাদ ভালোভাবে বিচার করতে কিছুটা সময় লাগলো। তারপর সে একজন দারোগাকে ডেকে জিজ্ঞাসা করল, আমাকে কদিন এখানে এভাবে আটক রাখা হবে? আপনি জামিন দিয়ে বেরোতে পারেন। কে জামিন দেবে? বীরেন শেষে কারখানায় টেলিফোন করল। ঘণ্টাখানিকের মধ্যেই কারখানা থেকে আইন উপদেষ্টা গোবিন্দবাবু ছুটে এলেন থানায়। তিনি উকিল, বীরেনের সহপাঠী। সব শুনে বললেন, দেখি কি করতে পারি। গোবিন্দবাবু ছুটলেন শিবপুরে। উমাপতিবাবু গোবিন্দকে দেখে সুখী হতে পারলেন না। ইনি বীরেনের পক্ষের লোক, তার কাজে বাধা দেবার জন্য হাজির হয়েছেন। তবে আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে, কাজেই নেহাত অনিচ্ছুকভাবেই শম্ভুনাথের নিরুদ্দেশের ঘটনাটা তিনি মোটামুটি বিবৃত করলেন। গোবিন্দ তখন মোটর নিয়ে ছুটলেন শম্ভুবাবুর বাড়িতে। গোবিন্দ প্রথমে শম্ভুনাথের বৈঠকখানা ও শোবার ঘরখানি একবার দেখে নিলেন। তারপর শম্ভুবাবুর স্ত্রী গিরিবালার সঙ্গে দেখা করলেন। গিরিবালা তখন এমনই অবসন্ন ও মর্মাহত যে সাধারণভাবে বেশি কথা গোবিন্দ জিজ্ঞাসা করতে পারলেন না। বললেন, আমি পুলিশের লোক নই, আমি হাইকোর্টের উকিল। বীরেনবাবুকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনার জন্য আমি দু একটা কথা আপনার কাছে জানতে চাই। প্রথমত, এইভাবে কাউকে কিছু না বলে শম্ভুবাবু আর কখনো বাড়ির বাইরে থেকেছেন? না। আপনাদের সমস্ত বিষয় সম্পত্তি কি বীরেনবাবুই পাবেন? ওই তো আমাদের ছেলে, আর আমাদের কে আছে?
যদি বীরেন সম্পত্তি না নেয় তাহলে কে পাবে? শুনেছি ওর কে একজন জ্ঞাতি ভাই আছে কাশিতে, ঠিক আমি জানি না। শম্ভুবাবুর কোনো উকিল আছেন বা অ্যাটর্নি? অদ্বৈত মল্লিক, লালবাজারে তার অফিস, তার কাছেই কর্তা মাঝে মাঝে যান। অদ্বৈত মল্লিকের নামটা লিখে নিয়ে গোবিন্দ সেখান থেকে বেরিয়ে পড়লেন। প্রথমে গেলেন উপেন মল্লিকের বাড়ি। বললেন, দুটো কথা আপনার কাছে জানতে এসেছি। প্রথমত, শম্ভুবাবু পেনশন পাওয়া ছাড়া অন্য কোনো কাজ কারবার করতেন? উপেনবাবু বললেন, জমি জায়গা কেনাবেচার ব্যাপারে ওর একটা ঝোঁক ছিল মাঝে মাঝে। নলিনীবাবুর সঙ্গে এদিকে ওদিকে জমি দেখতে বেরোতেন, তবে কেনা বেচা করতেন কিনা জানি না, সে কথা নলিনীবাবু বলতে পারবেন। আপনার সঙ্গে তার কোনো আর্থিক যোগাযোগ ছিল? না, বন্ধুবান্ধবের সঙ্গে টাকা পয়সার লেনদেন আমি পছন্দ করি না। গোবিন্দ আর কিছু জিজ্ঞাসা করলেন না। এবার গেলেন সুরেনবাবুর বাড়ি। সুরেনবাবুকেও গোবিন্দ দুটি প্রশ্ন করলেন। পেনশন ছাড়া শম্ভুবাবুর আর কোনো পেশা ছিল বলে আপনি জানেন? সঠিক কিছু জানি না, তবে সে সম্পর্কে আমার সঙ্গে কখনো কোনো কথা হয়নি। আপনার সঙ্গে তার কোনো আর্থিক যোগাযোগ ছিল? মাস 6 আগে আমার মেয়ের বিয়ের সময় আমি বাড়ির দলিল রেখে ওর কাছে 5,000 টাকা নিয়েছি। উনি বলেছিলেন সুদ দিতে হবে না। শম্ভুবাবু কি সুদে টাকা খাটাতেন? না, আমার বিপদ দেখে উনি টাকাটা দেন। বলেছিলেন যখন পারবেন তখন দেবেন, ব্যস্ত হবার কিছু নেই। গোবিন্দ গেলেন নলিনীবাবুর বাড়িতে। নলিনীবাবু জিপ নিয়ে বেরোবার জোগাড় করেছিলেন। গোবিন্দবাবু বললেন, আপনার কাছে দু একটা কথা জানতে এলাম। বলুন বলুন। পেনশন ছাড়া শম্ভুবাবুর আর কোনো আয়ের পথ ছিল? জানি না। বীরেনবাবু ছাড়া শম্ভুবাবুর আর কোনো উত্তরাধিকারী আছে? তাও জানি না। কাল রাতে উপেনবাবু ও সুরেনবাবুকে নিয়ে আপনি আগে বেরিয়ে আসেন। বীরেনবাবু তখন মামার সঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ। আপনি সুরেনবাবু ও উপেনবাবুকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যান? হ্যাঁ, কাল সকালে বড় ঘোরাঘুরি হয়েছিল, বাড়ি এসেই শুয়ে পড়ি। আজ ভোরেই চাটুর্যের হাটে যাবার কথা ছিল, সেখান থেকে ফেরার সময় পথে শম্ভুনাথের ব্যাপারটা শুনলাম। নলিনীবাবু মোটরে স্টার্ট দিলেন। গোবিন্দ বললেন, আপনি নিজেই ড্রাইভ করেন? হ্যাঁ, নিজে চালানোই ভালো, কারো উপর নির্ভর করতে হয় না, খরচও বাঁচে। খরচ তো গভর্নমেন্টের। তাহলেও সে টাকাটা অন্য কাজে লাগানো যায়। পায়ের কাছে এক গাছি ভাঙা লাঠি পড়েছিল। গোবিন্দ মাটির পানে তাকালেন। নলিনী লাঠি গাছটি তুলে নিল, একবার দেখে নিয়ে বলল, পাড়ার ছেলেগুলি বড় দুরন্ত, লাঠি ছুঁড়ে ছুঁড়ে আম পারবে, আমরা পারবে। লাঠি গাছি তিনি ছুঁড়ে ফেললেন পথের পাশে। নলিনীবাবুর মোটর পাশ কাটিয়ে বেরিয়ে গেল। গোবিন্দ কয়েক মুহূর্ত সেখানে চুপ করে দাঁড়িয়ে রইল। আশেপাশে তাকালো, পথের কোথাও আম গাছ কি আমড়া গাছ চোখে পড়ে না। এগিয়ে গিয়ে সে পথের উপর ভাঙা লাঠি গাছি তুলে নিলেন। পাকা নিম কাঠের লাঠি, মাথাটা ভাঙা। লাঠিটা কেমন যেন ভিজে ভিজে মনে হলো। ভাঙা দিকের মাথায় কি যেন লেগে আছে, হাত দিতেই সেটা থেতলে গেল। গোবিন্দ সেটা ভালো করে দেখলেন। তারপর লাঠিখানি সন্তর্পণে মোটরের মধ্যে রেখে মোটর ছোটালেন। 5টা বাজতে আর মাত্র আধ ঘন্টা বাকি। এরই মধ্যে অদ্বৈত মল্লিকের আপিসে গিয়ে তাকে পৌঁছাতে হবে। পরদিন সকালে শম্ভুনাথের মৃতদেহ ভেসে উঠল এক পানা পুকুরে। লাশ সব ব্যবচ্ছেদের জন্য পাঠানো হলো। উমাকান্ত বীরেনকে এসে বললেন, এখনও অপরাধ স্বীকার করো, বলো আমি খুন করেছি, তাহলে শাস্তি হয়তো কিছুটা কমবে। বীরেন শোকে দুঃখে বিহবল হয়ে পড়েছিল। শেষে মৃদুকণ্ঠে বলল, আমি কিছুই বলবো না, যা হয় হবে, আপনি যান। তোমার ফাঁসি হবে। আমার হবে, আপনার কি? উমাকান্ত বললেন, বেশ, করোনারের রায় বেরুক, তারপর বুঝে নেব। বীরেন আশা করেছিল গোবিন্দ আসবে, কিন্তু সারা দিনে গোবিন্দর দেখা পাওয়া গেল না। বীরেন আরও বিহবল হয়ে পড়ল। পরদিন বিকালে করোনারের আদালত বসল। আদালতে সরকারি ডাক্তার বললেন, মাথায় কঠিন আঘাত পাওয়ার ফলে শম্ভুবাবুর মৃত্যু ঘটেছে। মৃত্যুর পর মৃতদেহ জলে ডুবিয়ে দেওয়া হয়।
জলে ডুবে মৃত্যু হলে ফুসফুসে জল পাওয়া যেত। আগে মৃত্যু ঘটেছে, ফুসফুসে কোনো জল পাওয়া যায়নি। মাথায় যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাতে মনে হয় কোনো লোহার ডান্ডা বা বাঁশের লাঠি দিয়ে মাথার পেছন দিকে আঘাত করা হয়েছিল। একবারই আঘাত করা হয়েছিল, সেই আঘাতেই মৃত্যু ঘটে। করোনার 6 জনের সাক্ষ্য নিলেন। ভৃত্য জগা, শম্ভুনাথের স্ত্রী, অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট উপেন্দ্র মল্লিক, বিদায়ী অধ্যাপক সুরেন্দ্র দে ও ডেভেলপমেন্ট অফিসার নলিনী সেন ও ইঞ্জিনিয়ার বীরেন বসু। সব শেষে শ্যামপুকুরের দারোগা ও ইন্সপেক্টর উমাকান্ত বাবুর বিবৃতি শুনে করোনার রায় দিলেন। হত্যাকারী রাত্রে একা পেয়ে শম্ভুনাথকে হত্যা করেছে, পরে লাশ গোপন করার জন্য পুকুরে ডুবিয়ে দেয়। কোনো সাধারণ চুরি ডাকাতির উদ্দেশ্য তার ছিল না। এই হত্যাকাণ্ডের মূলে গভীর কোনো রহস্য আছে। নিহত ভাগ্নে বীরেন বসুর মোটরে রক্তের দাগ দেখা যায়, সেদিক থেকে তাকে সন্দেহ করার কারণ আছে। এ সম্পর্কে যথাযোগ্য তদন্ত করে হত্যাকারীকে গ্রেপ্তার করা পুলিশের কর্তব্য। আদালতের কাজ শেষে উমাকান্ত বীরেনকে বলল, ম্যাজিস্ট্রেটের রায় তো শুনলে, এবার কি করবে? সত্যি কথাটা স্বীকার করবে না আমাদের ভোগাবে? গোবিন্দবাবু ছিলেন পাশেই, বললেন, আপনাকে ভুগতে হবে না, আসল আসামিকে ধরে এনে হাজির করে দেব আপনার সামনে। উমাকান্ত রুখে উঠলেন, আপনি কি বলতে চান? বীরেনবাবু খুন করেননি? আমি যা বলতে চাই তা গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের কাছে বলবো। গোবিন্দের মুখের পানে তাকিয়ে উমাকান্তবাবু আর কিছু বলার সাহস পেলেন না। গোবিন্দ বীরেনকে বললেন, তুমি আরেকটা দিন কষ্ট করো, আমি তোমাকে বেকসুর খালাস করে নিয়ে যাব। যত মোটা বুদ্ধির লোক পুলিশ হয়েই সাধারণ লোকের এত হয়রানি বেড়েছে। সন্ধ্যার পর গোবিন্দ গেলেন লালবাজারে। এক ইন্সপেক্টর বন্ধু তখনই তাকে সঙ্গে নিয়ে গেলেন ডেপুটি কমিশনারের ঘরে। ইন্সপেক্টরের হাতে করোনারের রায়ের নকল ছিল। তিনি সেটি ডেপুটির সামনে এগিয়ে দিলেন। ডেপুটি মিনিট 10 মধ্যে সবটা পড়ে ফেললেন। তারপর বললেন, বলুন, আপনার কি বলার আছে? গোবিন্দ বলল, আমি বীরেন বসুকে ছেড়ে দেবার জন্য আপনার কাছে দরবার করতে এসেছি। আপনি কি বলতে চান বীরেন খুন করেনি? না, সে বেচারা নির্দোষ। পুলিশের যুক্তিতে ভুল আছে। পুলিশের প্রধানের কাছে পুলিশের নিন্দা করা। ডেপুটির মুখে বিরক্তি ফুটে উঠল। গোবিন্দ তার লক্ষ্য করল, বলল, সব ব্যাপারটা আপনি একটু শুনুন। প্রথমে বীরেনের মোটরে যে রক্তের দাগ দেখা গেছে তা কুকুরেরই রক্ত। কালীবাবুর বাজারের সামনে একটা কুকুর সে রাত্রে সত্যিই মোটর চাপা যায়। ওখানকার ডোমেদের কাছে আমি সে খবর নিয়েছি। দ্বিতীয়, বীরেন তার মামাকে খুন করতে পারে না। বীরেন মামার কাছেই মানুষ, ভালো চাকরি করে, মামার বিষয় সম্পত্তির পরে সেই মালিক হবে। এক্ষেত্রে সে মামাকে খুন করতে যাবে কেন? সে তো স্বভাব দুর্বৃত্ত বা জুয়ারি নয়। এ খুন করেছে অন্য লোক। সে লোক চোর ডাকাত নয়, তার চেয়েও বড় স্বার্থসিদ্ধির জন্য সে খুন করেছে। কে এবং কি তার স্বার্থ? একটু থেমে পুলিশ প্রধানের মুখের পানে তাকিয়ে গোবিন্দ আবার শুরু করলেন, এই স্বার্থের ব্যাপারে বীরেনবাবুকে বাদ দিলে আমরা আর 3 জনকে পাই, উপেন মল্লিক, সুরেন দে ও নলিনী সেন। উপেনবাবু রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট, পেনশন পান, ছেলে দুটি দিল্লিতে ভালো চাকরি করে। এই বয়সে একটা খুনের ঝুঁকি তিনি নিতে পারবেন না। শম্ভুবাবুর সঙ্গে তার বিষয় ব্যাপারে কোনো সম্পর্ক নেই। তারপর অধ্যাপক সুরেন দে। শিক্ষকেরা সাধারণত পেঁচালো হয় না। সুরেনবাবুও তার ব্যতিক্রম নন। তার উপর তিনি পড়াশোনা নিয়েই থাকেন। খুনোখুনি তার দ্বারা সম্ভব নয়। তবে তার বাড়িখানি শম্ভুবাবুর কাছে বন্ধক আছে। মেয়ের জন্য শম্ভুবাবু 5,000 টাকা দিয়েছিলেন। শম্ভুবাবু বলেছিলেন সুদ নেবেন না। সেদিক থেকে শম্ভুবাবুর মৃত্যু সুরেনবাবুর কাছে ক্ষতিকর, কারণ শম্ভুবাবুর উত্তরাধিকারী সুদের দাবি করতে পারেন। তারপর নলিনী সেন, বয়স কম, এই অঞ্চলে এসেছেন কয়েক মাস মাত্র। পল্লীর উন্নয়ন করার জন্য তিনি এসেছেন। শম্ভুবাবু, সুরেনবাবু পল্লীর সম্মানীয় ব্যক্তি, তাদের সঙ্গে পরিচয় রাখা ভালো। নলিনীবাবু সেই হিসেবেই পরিচিত। শম্ভুবাবুর হত্যাকাণ্ডে তার লিপ্ত থাকার কথা নয় তাহলে? গোবিন্দ আবার মিনিট খানেক থামলেন। তারপর বললেন, শম্ভুবাবুর মৃত্যুতে লাভবান হবে কে?
শম্ভুবাবু এই অঞ্চলে বেনামাতে জমি কেনাবেচা করে অনেক পয়সা করেছেন। সেই সব ব্যাপারে যারা জানেন, যারা যুক্ত আছেন, কাগজপত্র যাদের কাছে আছে, তারাই সব কিছু গোপন করে লাভ করবেন। সম্পত্তি কোথায় কি আছে তার কোনো দলিল বাড়িতে নেই। যাদের কাছে এইসব কাগজপত্র আছে সে কে? দ্বিতীয়ত, বীরেনবাবু যদি কয়েক বছরের জন্য জেলে চলে যায়, তাহলে শম্ভুবাবুর সম্পত্তির পরবর্তী উত্তরাধিকারী কে হবে? যদি একই লোকের এই দুদিকের স্বার্থ থাকে, তাহলে শম্ভুনাথকে হত্যা করা ও সেই অপরাধ বীরেনের কাঁধে চাপিয়ে তাকে জেলে পাঠানো, এক ঢিলে দুই পাখি মারার একটা ফিকির সে করতে পারে। সে মানুষটি কে? নলিনী সেন। নলিনী সেন শম্ভুবাবুর জন্য জলজমি কিনত, মাটি ফেলে ভরাট করত, পরে টুকরো টুকরো করে জমি বিক্রি করত। শম্ভুবাবুর টাকায় নলিনী বেনামিতে ব্যবসা চালাতো, লাভের অংশ সে পেত। জমি কেনাবেচার কাগজপত্র তার আপিসেই আছে, এবং কোথায় কোন জমি তা নলিনী ছাড়া আর কেউ জানে না। শম্ভুবাবুর মৃত্যুর পরে সেসবের মালিক নলিনী। তাছাড়া বীরেন জেল খাটতে গেলে শম্ভুবাবুর বিষয় সম্পত্তির মালিক হবে গৌরী সেন, শম্ভুবাবুর ভাগ্নি এবং নলিনী সেনের পত্নী। সেদিক থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে নলিনী সেনের যোগাযোগ আছে বলে সন্দেহ করা চলে। ডেপুটি এবার বললেন, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু প্রমাণ কই? প্রমাণ দুটি, গোবিন্দবাবু বললেন। সন্দেহের প্রথম কারণ নলিনীবাবুর মিথ্যে কথা। একই রাস্তার উপর চারখানি বাড়ি, সুরেনবাবুর, শম্ভুবাবুর, উপেনবাবুর, নলিনী সেনের। রবিবার রাত্রে সুরেনবাবু ও উপেনবাবুকে বাড়ি পৌঁছে দেবার সময় সাধারণভাবে শম্ভুবাবুর বাড়ি থেকে বেরিয়ে সুরেনবাবুর বাড়িতেই নলিনীর প্রথমে যাওয়া উচিত। তারপর উপেনবাবুকে নামিয়ে দিয়ে নিজের বাড়ি চলে যাবার কথা। নলিনীবাবু পুলিশের কাছেও সেই একই কথাই বলেছেন। তার ফলে সুরেনবাবুকে ছেড়ে দিয়ে শম্ভুবাবুর বাড়ির সামনে দিয়ে যখন তিনি আসছেন, তখন উপেনবাবু তার সঙ্গে আছেন, এবং উপেনবাবুর বাড়ি থেকে নিজের বাড়ি অবধি নলিনী একা যাচ্ছে। কিন্তু আসলে নলিনী এ পথে আসেনি। নলিনী গোড়ায় নম্বরে উপেনবাবুকে ছেড়ে আসে, তারপর শম্ভুবাবুর বাড়ি সামনে দিয়ে সুরেনবাবুকে ছাড়তে যায় 1 নম্বরে, তারপর শম্ভুবাবুর বাড়ির সামনে দিয়ে নিজের বাড়ি যায়। গোবিন্দ একখানি কাগজের উপর একটা ছক কেটে ফেললেন। সুরেনবাবুর বাড়ি, শম্ভুনাথ বাড়ি, উপেনের বাড়ি, নলিনী বাড়ি। ডেপুটি বললেন, এ থেকে আপনি প্রমাণ করতে চান যে সুরেনবাবুর থেকে নলিনীবাবুর বাড়ি অবধি একা ছিল, এবং সেই সময় সে শম্ভুবাবুর বাড়িতে গিয়ে তাকে খুন করতে পারে। গোবিন্দ বললেন, তাছাড়া নলিনী জিপের মধ্যে এক গাছি ভাঙা লাঠি পাওয়া গেছে। লাঠিটার মাথায় রক্ত লেগে আছে, লাঠিটা ভিজে এবং লাঠির গায়ে ছোট একটি এস লেখা আছে। সুরেনবাবুকে বাড়িতে পৌঁছে দেবার সময় নলিনী তাড়াতাড়ি মোটর ছুটিয়ে দেয়। সুরেনবাবু লাঠিটা নেবার অবকাশ পাননি। লাঠির গায়ে এস সুরেনবাবুর মালিকানার প্রমাণ। মোটা শক্ত লাঠি, পরদিন ভাঙা পাওয়া গেল। ওই লাঠি দিয়ে শম্ভুবাবুর মাথায় আঘাত করা হয়েছিল, তখনই লাঠিটি ভেঙে যায়। লাঠিটিতে রক্ত লেগেছিল, কাজেই লাঠি গাছি রাস্তায় ফেলে দেওয়া হয়নি। যে পুকুরে শম্ভুবাবুকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, সেই পুকুরের জলে লাঠির রক্তও ধোয়া হয়েছিল। ডেপুটি বললেন, সে লাঠি কোথায়? গোবিন্দ বললেন, সে লাঠি আমি ইন্সপেক্টর বাবুর কাছে জমা দিয়ে গেছি, তার পরীক্ষার রিপোর্ট ওর সঙ্গেই আছে। ইন্সপেক্টর পকেট থেকে একখানি কাগজ বের করে ডেপুটির হাতে দিলেন। ডেপুটি পড়ে বললেন, বেশ, এ না হয় বুঝলাম, কিন্তু বীরেনের মোটর গাড়িতেও তো রক্তের দাগ আছে। গোবিন্দ বললেন, সেটা নলিনীর সৌভাগ্য। বীরেনের গাড়িতে কুকুর চাপা যাবে, এ নলিনী ভাবেনি। সে গোড়ায় ভেবেছিল শম্ভুবাবুর বেনামি জায়গা জমিগুলো পেলেই তার পক্ষে যথেষ্ট হবে, কিন্তু যখন দেখল অদৃষ্টক্রমে বীরেন নিজে থেকে জড়িয়ে পড়েছে, তখন তো তার সোনায় সোহাগা। স্ত্রীর সূত্রে শম্ভুবাবুর সমস্ত টাকা পয়সাও তার হাতে এসে পড়বে। যতটা তার বুদ্ধিতে ছিল না,
যখন ঘটেই গেল তখন ঘটুক। ডেপুটি কয়েক মিনিট চুপ করে রইলেন, তারপর বললেন, এখনই তো তাহলে নলিনী সেনকে গ্রেপ্তার করা উচিত। গোবিন্দ বললেন, না, আমি আরও 2-1 দিন সময় চাই। শম্ভুবাবুর বেনামি জায়গা জমিগুলোর সন্ধান করতে হবে। গৌরী সেনের সম্পর্কটার সত্যি মিথ্যে যাচাই করতে হবে। আদালতে এমনভাবে উপস্থিত হতে হবে যেন সাক্ষ্য প্রমাণে কোনো খুঁত না থাকে। সেই জন্যেই আমি এখন বীরেনবাবুর জন্য জামিন চাই না। এমন কিছু করব না যাতে নলিনীর মনে কোনো শঙ্কা জাগে, তাতে আমাদের কাজ করবার অসুবিধা হবে। ডেপুটি এই যুক্তি মেনে নিলেন। দিন 4 পরে ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর গেল গৌরী সেনের বাড়ি। 8 মাসের মধ্যে তার নামে ব্যাংকে 40,000 টাকা জমা পড়েছে। এই টাকাটা তিনি কোথা থেকে পেয়েছেন? গৌরী বললেন, আমার মা ও শাশুড়ির গহনা ছিল, বিক্রি করেছি। আপনার মায়ের যখন এত গহনা ছিল তখন আপনার বাবা কাশিতে বিনা চিকিৎসায় মারা গেলেন কেন? গৌরী জবাব দিতে পারলেন না। ইন্সপেক্টর বললেন, উন্নয়নের ব্যাপারে গভর্নমেন্ট লাখ লাখ টাকা খরচা করছেন, তারই হিসেবের কারচুপি দেখিয়ে এই টাকাটা আপনারা সরিয়েছেন এবং ব্যাংকে স্ত্রীর নামে জমা রেখেছেন। এই টাকাটির পরিষ্কার হিসাব চাই। নলিনীবাবু রুখে উঠে বললেন, আপনারা যাতা বলবেন না। ইনকাম ট্যাক্স চান, বলুন কত লাগবে, ফেলে দিচ্ছি। ইনকাম ট্যাক্স বড় কথা নয়, বড় কথা হলো এই টাকার সূত্রটা কি, এই টাকা পেলেন কোত্থেকে, সেটাই আমরা জানতে চাই। আপনি কি বলতে চান? বলতে চাই আপনার স্ত্রীর নামে এই টাকা চোরাই টাকা। আমি চোর? না, জোচ্চোর এবং গভর্নমেন্টকে ঠকাচ্ছেন। কি, এত বড় কথা? হ্যাঁ, আমরা বড় কথাই বলি, কারণ আমরা সহজেই মানুষকে চিনি। কথা দিয়ে আমাদের ভোলানো যাবে না। কয়েক মুহূর্ত নলিনীবাবু ইন্সপেক্টরের মুখের পানে তাকিয়ে কি যেন ভেবে নিলেন, তারপর বললেন, যাক, ওসব কথা থাক। কত পেলে আপনি খুশি হবেন বলুন, আমি তাই দেব। 5,000-এর কমে কিছু হবে না। 5,000 টাকা? হ্যাঁ, তাহলে আপনাকে ছেড়ে দেব, কোনো ট্যাক্স দিতে হবে না। চেক নেবেন? ঘুষের টাকা চেকে দিলে বিপদে পড়তে হয়। বেশ, কাল আসুন, নগদ দিয়ে দেব। পরের দিন নলিনী ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টরের হাতে নগদ 5,000 টাকা তুলে দিলেন। বাইরে পুলিশ ছিল। ঘুষ দেবার অপরাধে নলিনীকে গ্রেপ্তার করল। এবার লালবাজারে একেবারে ডেপুটির ঘরে নলিনীকে নিয়ে যাওয়া হলো। জেরার মুখে নলিনীকে স্বীকার করতে হলো গৌরী সেনের নামে যত টাকা সবই শম্ভুনাথের টাকা। তারপর সুরেনবাবুর ভাঙা লাঠি ও রক্তের দাগ দেখে যখন তাকে দেখানো হলো তখন তার মুখে আর কথা নেই। শম্ভুনাথের হত্যার রহস্যের সমাধান হয়ে গেল। এর সবটুকু কৃতিত্ব পুলিশের বা গোয়েন্দার নয়, গোবিন্দ উকিলের। এখানেই শেষ হলো ধীরেন্দ্রলাল ধরের লেখা গোয়েন্দা গল্প এক গাছি লাঠি। আর আপনাদের পছন্দের কোনো গল্প থাকলে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না, কিন্তু আমি অবশ্যই তা পড়ার চেষ্টা করব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।